স্বৈরাচারী সরকারের কারণেই বিদ্যুৎ জ্বালানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন পে স্কেল চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্ন অবান্তর, মন্তব্য গয়েশ্বর রায়ের। রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, আবেদন ১২ নভেম্বর থেকে। ৩ দেশে প্রাণঘাতী ভূমিকম্প, রিং অফ ফায়ার নিয়ে নতুন শঙ্কা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই বিদ্যুৎ ও জ্বালানির অভাবে দেশের মানুষ কষ্ট পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার সেই সংকট নিরসনে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বিদ্যুৎ সংকট মোকাবেলায় আগামী ১০ বছরের পরিকল্পনা ২৭ আগস্ট জাতীয় সংসদে উত্থাপন করবে বিএনপি সরকার। সংকটকে পুঁজি করে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে অভিযোগ করে এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথম কিশোরগঞ্জ জেলা সফর রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে দেখা হওয়া শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। সফরের শুরুতে বেলা 11:30টায় কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান ঘাট বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। জানান, পর্যায়ক্রমে দেশের সকল নদী ও খালের মাছের পোনা ছাড়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম জানান, দিল্লিতে থাকা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের বাংলাদেশে ফেরত চায় ঢাকা। তিনি বলেন, ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে জটিল করেছে। মুখপাত্র জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক আসামিদের ফেরাতে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ফার্স্ট নীতিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যে কোনো সময় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আরও বলেন, গত 11 বছর পে স্কেল না হওয়ায় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে রয়েছে। জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সমন্বয় করতে হবে। তিনি বলেন, সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি। সংকট সমাধানে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পূর্ববর্তী সরকারের বিকল্প ব্যবস্থা না থাকায় বর্তমানে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি আরও বলেন, রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সাপ্লাই চেইন তৈরির চেষ্টা করছে সরকার। মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনে জামায়াতের প্রস্তাবের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এটা পরের চ্যাপ্টার। এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর এবং কনফিউশন সৃষ্টি করার মতো। আজ নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্তা ও CEC MM নাসির উদ্দিন যাচাই বাছাই শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় বিএনপির প্রতিনিধি দল আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। পরে গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদেরকে বলেন, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও সমর্থনকারী ছিলেন তিনি। আনন্দের সঙ্গে তিনি জানান যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এখন আমরা অপেক্ষায় থাকব 20 তারিখে ভোটের জন্য। রাষ্ট্রপতি নির্বাচনের বড় অন্তরায় 70 অনুচ্ছেদ জামায়াত জোটের এমন দাবি প্রসঙ্গে গয়েশ্বর রায় বলেন, বড় বাধা কি বাধা না, আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না। রাস্তাঘাটে বলে লাভ নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2026-27 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী 8 জানুয়ারি থেকে শুরু হবে। এবার 7টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী 12 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক SM কামরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকালে প্রশাসন ভবন 1-এর কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের সভাপতিত্বে ভর্তি উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এসব সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক সূচি অনুযায়ী আগামী 8 জানুয়ারি বি ইউনিটের অর্থাৎ বাণিজ্য বিভাগের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। 9 জানুয়ারি সি ইউনিট বিজ্ঞান এবং 16 জানুয়ারি এ ইউনিটের মানবিকের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যাতায়াত ও অবস্থানের ভোগান্তি কমাতে এবার 7টি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হবে। শহরগুলো হলো ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ। ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রাথমিক আবেদন আগামী 12 নভেম্বর শুরু হয়ে 27 নভেম্বর পর্যন্ত চলবে। ইন্দোনেশিয়া, কলম্বিয়া ও ভেনেজুয়েলায় সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্প নতুন করে আলোচনায় এসেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অফ ফায়ারকে। বিশেষজ্ঞরা বলছেন, এইসব ভূমিকম্প ভূপ্রাকৃতিকভাবে স্বাভাবিক হলেও একসঙ্গে কয়েকটি বড় কম্পন উদ্বেগ তৈরি করেছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে শনিবার ভোরে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 51 জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি স্থাপনা। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। সেখানে 1.61 মিটার পর্যন্ত সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছে। প্রথম কম্পনের পর 235টিরও বেশি আফটারশক অনুভূত হয়। এর কয়েকদিন আগে পশ্চিম কলম্বিয়ায় 7.4 মাত্রার ভূমিকম্পে 2 শতাধিক মানুষের মৃত্যু এবং বহু মানুষ নিখোঁজ হন। এর আগে ভেনেজুয়েলায়ও অল্প সময়ের ব্যবধানে 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, নিউজিল্যান্ড, আলাস্কা, মেক্সিকো সহ প্রশান্ত মহাসাগর ঘিরে থাকা অঞ্চলকে রিং অফ ফায়ার বলা হয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের বড় একটি অংশ এই এলাকায় ঘটে। টেকটোনিক প্লেটের সংঘর্ষ ও একটি প্লেটের অন্যটির নিচে ঢুকে যাওয়ার কারণে এখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বেশি হয়। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর মতে সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্পের অর্থ এই নয় যে পুরো রিং অফ ফায়ার অর্থাৎ অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে উঠেছে। এগুলো মূলত পৃথক ভূতাত্ত্বিক ঘটনা। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।